বুঝতে হয়। সেটা কি? আপনি ইংলিশে যে কোনো কিছু লিখতে যান বা বলতে যান, স্পিকিং অথবা রাইটিং, আমাদের এই ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ব্যবহার কিন্তু কমনলি করতে হয়। অর্থাৎ যেগুলোকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে চিনি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। সো এগুলো অক্সিলারি ভার্ব না, এগুলো কখনো কখনো মেইন ভার্ব হিসেবে বসে, বাক্যে অর্থ দেয়। কখনো কখনো অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে, বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করে। তো কখন কোন জায়গায় কি হিসাবে বসে, কোন ধরনের অর্থ দেয়, কোন টেন্সে বসে, এটা আমাকে জানতে হবে। অর্থাৎ অ্যামিজার, এটা কোনো বাক্যে থাকলে আমরা মনে করি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও এটা বসে। সো এই ফাংশনটা আমাদেরকে একটু বুঝতে হবে, এই ফাংশনটা আমাদেরকে একটু নেওয়ার চেষ্টা করতে হবে। প্রত্যেকে আজকের ক্লাসটিতে মনোযোগ দিবেন। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা একটা ফাউন্ডেশন বলা যেতে পারে। আপনারা যদি এই তিনটা ভার্ব সম্পর্কে, এটা খুবই বেসিক থিংস, বাট আমাদের প্রপার নলেজ না থাকার কারণে, ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে আমরা ইংলিশে লিখতে বা বলতে গেলে প্রবলেম ফেস করি। তো মনোযোগ দিবেন, আমি ইন ডিটেলসে এই যে বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব নিয়ে কথা বলবো, আলোচনা করব, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন, ইউজ অফ বি ভার্ব এখানে কি বলছে। আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স এর হার্টবিট। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ সেন্টেন্স। সমস্ত ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে এবং বিভিন্নভাবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। আজ আমরা বি ভার্বের সমস্ত ব্যবহার শিখব। বি এর অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। অর্থাৎ বিই, মনে রাখবেন, এটা হচ্ছে একটা ওয়ার্ড, একটা শব্দ। এটা দুটো অর্থ, দুটো। একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। একটা হচ্ছে হওয়া, আর একটা কি বললাম, থাকা। মানে ভার্ব কোথায় বসে? সাবজেক্টের পরে বসে। সাবজেক্টের পরে যখন ভার্ব বসবে, তারপরে যে এক্সটেনশনের যে পার্টটা, সেখানে যদি কোনো প্লেসকে ইন্ডিকেট করা হয়, কোনো অ্যাডভার্বকে ইন্ডিকেট করা হয়, তাহলে বি এর অর্থ থাকা হয়। যদি পার্সন বা নাউনকে ইন্ডিকেট করা হয়, তাহলে বি এর অর্থ হওয়া হয়। এটা হচ্ছে ওই এক্সটেনশন বা অবজেক্টের উপর ডিপেন্ড করে। এখানে কি বলছে একটু দেখেন, সবকিছুই আমি দেখাবো প্র্যাকটিক্যালি। বি নিজে একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে এটি অনেকগুলো ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। বি এর যে ফর্মগুলো আছে, যেমন প্রেজেন্ট ফর্মে অ্যাম, ইজ, আর, মানে বি, এটা একটা বেস ফর্মের ভার্ব। এইটার আবার একটা প্রেজেন্ট ফর্ম আছে, সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর। পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার। পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং। প্রত্যেকটা ভার্বের এরকম ফর্ম থাকে, V1, V2, V3। এই যে প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে কিন্তু V4 বলা হয়, প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস ফর্ম। এগুলো আমাদের কনজুগেশন অফ ভার্বের ভিতরে বা গ্রামার বইগুলোতে থাকে না। এর প্রধান কারণ হচ্ছে যে এটা মনে করা হয় যে টেন্স শেখার সঙ্গে সঙ্গে এটা হয়ে যায় যে কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিতে হয়। তো এই যে ভার্বের সঙ্গে আইএনজি যে কথাটা আমি বলছি, ওই শব্দটাকে মূলত বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। V3 যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল, V4 প্রেজেন্ট পার্টিসিপল, V3 মানে কি পাস্ট পার্টিসিপল। কোথায় বসে? পারফেক্ট টেন্স গুলোতে বসে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, অথবা প্যাসিভ ভয়েসের বিভিন্ন স্ট্রাকচারে বসে। আর এই যে বিং যেটা, যেমন প্রেজেন্ট পার্টিসিপল যে ফর্মগুলো আছে, এগুলো বিভিন্ন কন্টিনিউয়াস টেন্সে বসে থাকে। তো যাই হোক, বি ভার্বের এই ফর্মগুলো আছে, এই সবগুলো ফর্মেরই বাংলা অর্থ কি? হওয়া বা থাকা। কিভাবে ব্যবহৃত হয় এখানে একটু দেখেন। আহ, এই যে অ্যামিজার, মনে করেন বি ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। আমরা কোনো বাক্যে অ্যামিজার থাকলেই মনে করি যে এটা কন্টিনিউয়াস টেন্স, বাট না। অ্যামিজার যদি মেইন ভার্ব হিসেবে বসে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হয়। আবার হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসে যখন অন্য একটা আইএনজি যুক্ত ভার্বের পূর্বে বসে, তখন সেটাকে আমরা হেল্পিং বা অক্সিলারি ভার্ব বলে থাকি। হ্যাঁ, যেমন এখানে কিছু সেন্টেন্স আছে, এই ধরনের বাক্য দেখলে আমরা বুঝি না, আমরা মনে করি কন্টিনিউয়াস টেন্স। দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন, আম আ ডক্টর, হি ইজ আ টিচার,
এগুলোকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে, মানে যে লোকটা আই সেই ডক্টর, যে ডক্টর সেই আই, যে হি সেই টিচার, যে টিচার সেই হি, মানে এগুলোকে অবজেক্ট বা এক্সটেনশন বলে না, এখানে কমপ্লিমেন্ট ভার্বের পর, অর্থাৎ সাবজেক্টে যে থাকে অবজেক্টেও সেই ব্যক্তি বা বস্তু থাকে। হ্যাঁ, মানে পরিপূরক কমপ্লিমেন্টের বাংলা অর্থ। কোনো বাক্যে মেইন ভার্ব হিসেবে যদি অ্যামিজ আর বসে, সেই বাক্যগুলো মোস্ট অফ দ্য টাইম কমপ্লিমেন্ট যুক্ত বাক্য হয়। He is a teacher. They are farmers. Rohim is a good boy. You are a very smart girl. He is good at English. Khorim is a scientist. Rupa is a beautiful girl. They are very intelligent. Ravi is a good teacher. He is tall. He is very strong. His eyes color is black. Bangladesh is a beautiful country. So এই যে বাক্যগুলো আপনারা দেখছেন, এগুলো সবই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স কখন হয়? যখন এরপরে আরেকটা ভার্ব থাকে, তার সাথে আইএনজি থাকে, তখন হয়। এই বিষয়টা আমাকে একটু বুঝতে হবে। কি বুঝতে হবে? দেখেন, আমি একটু যদি আরো বেসিক থেকে বলি, তাহলে আপনারা এটা রিয়েলাইজ করতে পারবেন। প্রথমত, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, ইংলিশে কথা বলার জন্য, কনভারসেশন করার জন্য, কমিউনিকেশন করার জন্য আমরা কি শিখি? টেন্স শিখি না? টেন্সের বিভিন্ন স্ট্রাকচার আছে। টেন্সের টোটাল স্ট্রাকচার কিন্তু 12টা। 12টা টেন্সের স্ট্রাকচার, মানে 12 জায়গায় ভার্বের ফর্মের চেঞ্জ করতে হয়। এই ভার্বের ফর্মটাকে কি বলে আমি আপনাদের বলছিলাম, যারা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি বলতে ভার্বের ভোকাবুলারি শিখতে হয়। তো আমাদের এটাকে বলা হয় যে কনজুগেশন অফ ভার্বস। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, কনজুগেশন অফ ভার্বস। এবার দেখেন, এই জায়গাটাতে V1, V2, V3, V4, V5, টোটাল একটা ভার্বের এরকম 5টা ফর্ম থাকে। হ্যাঁ, তিনটা আমাদের গ্রামার বইগুলোতে বা বিভিন্ন জায়গায় দেখা যায়, কারণ ওই তিনটা ফর্মই মেইন, বাট টোটাল 5টা ফর্ম আছে। এটা জানতে হয়। যেমন রাইট, রাইট মানে কি? লেখা। পাস্ট ফর্ম কি? রোট। পাস্ট পার্টিসিপল কি? রিটেন। প্রেজেন্ট পার্টিসিপল কি? রাইটিং। থার্ড পার্সন কি? রাইটস। রাইটস। এরপর দেখেন, গো মানে কি? যাওয়া। পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। ওয়েন্ট। পাস্ট পার্টিসিপলটা কি? গান। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? গোয়িং। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? গোয়িং। থার্ড পার্সন কি? গোস। ড্র মানে কি? আঁকা। পাস্ট ফর্ম ড্রিউ। পাস্ট পার্টিসিপল ড্রন। প্রেজেন্ট পার্টিসিপল ড্রয়িং। থার্ড পার্সন ড্রস। দেন ড্রাইভ। পাস্ট ফর্ম ড্রোভ। পাস্ট পার্টিসিপল driven. Present participle driving. Third person drives, drives. এরপর দেখেন, speak. Past form spoke. Past participle spoken. Present participle speaking. Third person speaks. এইভাবে ডু নামে একটা ভার্ব আছে, এর পাস্ট ফর্ম ডিড। পাস্ট পার্টিসিপল ডান। প্রেজেন্ট পার্টিসিপল ডুইং। থার্ড পার্সন ডাস। থার্ড পার্সন মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অন্য কোনো টেন্সে হয় না, অনলি প্রেজেন্ট ইনডিফিনিট অনলি, নট পাস্ট টেন্স আর পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট, অন্য কোথাও না, অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস বসে। এরপর হচ্ছে হ্যাভ। হ্যাভ মানে কি? আছে। হ্যাভ মানে আছে। অন্যান্য প্রত্যেকটা প্রিন্সিপাল বা মেইন ভার্বে যেমন অর্থ থাকে, এই ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বও মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে কিন্তু। এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। পাস্ট পার্টিসিপলটাও হ্যাড। প্রেজেন্ট পার্টিসিপল আমরা অনেকে বলি হ্যাভ হ্যাজ হ্যাড, বাট না, হ্যাভ হ্যাড হ্যাড। হ্যাভিং। দেন হ্যাজ। তাহলে সব ভার্বের থার্ড পার্সন ফর্ম ডাজ, স্পিক, ড্রাইভস, ড্রস এরকম। কিন্তু হ্যাভ ভার্ব কিন্তু, তাহলে আমার এরকম হওয়ার কথা ছিল যে হ্যাভস, কিন্তু এটা কিন্তু হ্যাভস না, এটা হচ্ছে হ্যাজ। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমার নিয়ম হচ্ছে এরকম যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস বসে। তাহলে তো আপনি ওই নিয়ম যদি ফলো করেন, এখানে হ্যাভস বসাই দিবেন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। কিন্তু না, এই জন্য বলি যে 5টা ফর্মই জানতে হয়, তা না হলে এই জায়গাগুলোতে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে এই ভার্বটাই একটু চেঞ্জ, হ্যাঁ, অন্য সব জায়গায় ঠিক আছে, বাট মনে রাখবেন এটা হ্যাবের
থার্ড পার্সন ফর্ম, V5 হচ্ছে হ্যাজ। থার্ড পার্সন ফর্ম মানে কি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এটা বসে, মানে এই ভার্বের সাথে এস বা ইএস, মানে মনে রাখবেন সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব, অনেকে এই জিনিসটা ভুল করে। আর নাউনের সাথে এস থাকা মানে সেটা হচ্ছে প্লুরাল নাউন। প্লুরাল নাউন ভার্বের সাথে এস থাকলে অনেকে ভাবে সেইটা প্লুরাল, বাট না। এখন দেখেন, বোঝার চেষ্টা করেন, প্রত্যেকটা ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না? মনে করেন আমি যদি বলি হি, একটা সাবজেক্ট রাইট, রাইট মানে কি লেখা, তাহলে হি রাইটস মানে সে লেখে। এবার আমি যদি বলি হি, একটা শব্দ নিলাম বি, বি মানে কি হওয়া বা থাকা, তাহলে হি বি মানে কি সে হয়, তাহলে বা সে থাকে। এখন আমি যদি বলি এই বি এর পরিবর্তে, মানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হচ্ছে কি, অ্যাম ইজার। মানে এই যে ভার্বগুলো আমি লিখছি, এই দেখেন এই যে বি, বি একটা ভার্ব, এটা বেস ফর্মের ভার্ব, এটা একটু ডিফারেন্ট, অন্যান্য সব ভার্বের মতোই অর্থ দেয়, বাট একটু ডিফারেন্ট। এই বি এর মানে হচ্ছে হওয়া বা থাকা, বাট এইটা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসাবেন তখন এই ফর্মটা লিখতে হয় অ্যাম ইজ আর, পার্সন ভেদে এটা পরিবর্তন হবে, আই থাকলে অ্যাম, হি সি ইট থাকলে ইজ, প্লুরাল নাম্বার থাকলে আর, এরকম। এরপর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়ার, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, যেমন রাইট, রিটেন, ড্র, ড্রন, গো, গান, স্পিক, স্পোকেন, বি, বিন। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং, ও সরি আমার একটু ভুল হচ্ছে, হ্যাঁ, বিন। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং। আর থার্ড পার্সন বলে ওই রকম কিছু না, বাট সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে যেটা হয় ইজ বা ওয়াজ, এটা বসে। সো এই যে হি রাইটস, এখানে কি হবে, হি ইজ, ইজ মানে কি হয় বা থাকে, তাহলে আমি হি ইজ আ ডক্টর, সে হয় একজন ডাক্তার। আর যদি প্লেসকে ইন্ডিকেট করেন, অ্যাডভার্বিয়াল ওয়ার্ডের ব্যবহার করেন, যে কোনো জায়গার আগে প্রেপোজিশনের ব্যবহার করতে হয়, যেমন হি ইজ ইন ঢাকা। আমি যেটা বলবো, আমি যদি বলি সে একজন ডাক্তার হয়, হি ইজ আ ডক্টর। আমি যদি বলি সে ঢাকায় থাকে, হি ইজ ইন ঢাকা। তাহলে ওই ইজ এর মানে কি, হওয়া বা থাকা দুটোই। দেখেন এইগুলো খুবই বেসিক থিংস, বাট আমাদের এগুলো ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এবং অ্যামিজার আছে বলে কি কন্টিনিউয়াস না, এটা কোন টেন্স বলেন তো, প্রেজেন্ট ইনডিফিনিট। আমি যদি বলি হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। হি রোট এ লেটার, এই রাইটের পরিবর্তে আমি যদি বলি হি রোট, হি ডাব্লিউ আর রোট, হি রোট আর লেটার, সে একটা চিঠি লিখেছিল। আমি যদি বলি সে একটা চিঠি লিখবে, হি উইল রাইট আ লেটার, রাইট আ লেটার, সে একটা চিঠি লিখবে। আমি যদি বলি সে একটা চিঠি লিখছে, হি ইজ রাইটিং আ লেটার। আমি যদি বলি সে একটা চিঠি লিখেছে, তখন কি হবে, তখন হবে এরকম, হি হ্যাজ রিটেন আ লেটার। অর্থাৎ এই রাইট মানে কি লেখা, এই লেখা শব্দটাকে কিন্তু আমি সমস্ত টেন্সে প্রোভাইড করতে পারি, সমস্ত টেন্স দিয়ে আমি সেন্টেন্স তৈরি করতে পারি রাইট ভার্বটা দিয়ে। তাহলে এইটা দিয়েও করা যায়, হি ইজ আ ডক্টর, সে হয় একজন ডক্টর। আমি যদি বলি হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল, তাহলে এইটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। অথবা হি ওয়াজ ইন ঢাকা, সে ঢাকায় ছিল, পাস্ট ইনডিফিনিট। এবার হি উইল, ফিউচার টেন্সের স্ট্রাকচার কি, শ্যাল বা উইল এর পর ভার্বের বেস ফর্ম, তাহলে এটার বেস ফর্ম কিন্তু বি, অ্যাম ইজ একটা প্রেজেন্ট ফর্ম। সবগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম সেম, বাট এখানে একটু ডিফারেন্ট, এই বি ভার্বের ক্ষেত্রে এটার বেস ফর্মটা কি বি। তাহলে হি বি মানে কি হওয়া বা থাকা, তাহলে হি উইল বি মানে সে হবে বা থাকবে, হি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে। অথবা হি উইল বি ইন ঢাকা, সে ঢাকায় থাকবে। তো আমরা শ্যাল বি বা উইল বি দেখলেই মনে করি যে মনে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস তখনই হবে যখন শ্যাল বি বা উইল বি এর পর আরেকটা ভার্ব থাকবে, তার সাথে আইএনজি থাকবে। বাট এখানে এই বিটাই মেইন ভার্ব, যার মানে হওয়া বা থাকা, এর ফিউচার ইনডিফিনিট, নট কন্টিনিউয়াস। এবার আমি যদি বলি হি ইজ বিং, বিং মানে কি, হচ্ছে, তাহলে বি মানে হওয়ার কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ মুড, যেমন রাইট থেকে রাইটিং, ড্র থেকে ড্রয়িং, ড্রাইভ থেকে ড্রাইভিং, রিড থেকে রিডিং। সো হি ইজ বিং, সে হচ্ছে, আর ডক্টর, সে একজন ডাক্তার হচ্ছে, মানে ডাক্তার হওয়াটা তার একটা প্রোগ্রেসের ভিতরে আছে। হি ইজ বিং ইন ঢাকা, সে ঢাকায় থাকছে। আমরা বলি না এরকম যে সে ঢাকাতে বাস করছে, হি ইজ লিভিং ইন ঢাকা। ওই লিভিং এর পরিবর্তে আপনি যদি বলেন হি ইজ বিং ইন ঢাকা, দ্যাট উইল বি অলসো কারেক্ট। আবার আমি যদি বলি হি হ্যাজ বিন ইন আ ডাক্তার, মানে হচ্ছে সে একজন ডাক্তার হয়েছে, হি হ্যাজ বিন আ ডক্টর। অথবা হি হ্যাজ বিন ইন ঢাকা, সে ঢাকায় থেকেছে ফর 2 মান্থ, সে 2 মাস ঢাকায় থেকেছে, এরকম বলতে পারি। হ্যাঁ, মানে বিষয়টা আমি সব কথার এক কথা এইটাই আমি বোঝাতে চাচ্ছি, যেটা আপনাদের, সেটা হচ্ছে এই যে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং,
এই ভার্বগুলোকে দেখলেই আমরা মনে করি যে এগুলো মনে হয় অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, এগুলো কন্টিনিউয়াস টেন্সে বসে। বা এই যে বিন বা বিং দেখলে ভাবি যে বোঝায় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্যাসিভ ভয়েস। বাট দেখেন এই যে লিখলাম যে হি ইজ বিং আ ডক্টর, এই ইজ বিং কিন্তু কোনো প্যাসিভ ভয়েস না, এটা কিন্তু আমাদের অ্যাক্টিভের সেন্টেন্স এবং মেইন ভার্ব হিসেবে এটা বসছে। বা এই যে হি হ্যাজ বিন আ ডক্টর অথবা হি হ্যাজ বিন ইন ঢাকা, এই যে বিনটা আমি এখানে লিখলাম সে একজন ডাক্তার হয়েছে, এই বিনের পরিবর্তে বিকাম বলা যায়। তো যাই হোক না কেন, এই বিনটা এখানে মেইন ভার্ব, সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হ্যাজ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। এরপর বি ভার্বের পাস্ট পার্টিসিপল আমি বসেছি, বি এর মানে কি হওয়া বা থাকা, তাহলে পাস্ট পার্টিসিপল বিন যার মানে হয়েছে বা থেকে, যেমন রাইট মানে কি লেখা, তো আমি যদি বলি হি হ্যাজ রিটেন সে লিখেছে, হ্যাঁ তাহলে হি হ্যাজ বিন সে হয়েছে, বা হি হ্যাজ বিন ইন ঢাকা সে ঢাকায় থেকেছে। মানে বলছে বিয়ের দুইটা অর্থ, হওয়া বা থাকা। তাহলে সব কথার এক কথা কি, আমরা যে মনে করি যে এগুলো অক্সিলারি ভার্ব, এগুলো হেল্পিং ভার্ব, এগুলো শুধু কন্টিনিউয়াস টেন্সে বসে বা পার্টিকুলার এই জায়গাটাতে বসে না, এই কনসেপ্টটা ভুল। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদের মনে রাখতে হবে এই যে অ্যাম, ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ আর, ডু ডাজ ডিড, এই যে বি ভার্ব, ডু ভার্ব বা হ্যাভ ভার্ব গুলো অন্যান্য সকল প্রিন্সিপাল বা মেইন ভার্বের মতো নিজেরাও মেইন ভার্ব হিসাবে নিজস্ব অর্থ প্রদান করতে পারে, অন্যান্য সকল ভার্বের মতো পাঁচটি ফর্ম দিতে পারে, অন্যান্য সকল ভার্বের মতো যে কোনো টেন্সের স্ট্রাকচারে তাদের নিজস্ব অর্থ অনুযায়ী মেইন ভার্ব হিসাবে বসতে পারে। কেউ কি আমার কথা একটুও বুঝতে পারছেন আমি কি বললাম? মানে আমাদের যে একটা কনসেপ্ট থাকে যে এগুলো অক্সিলারি ভার্ব, এগুলো অক্সিলারি ভার্ব, এগুলো কন্টিনিউয়াস টেন্সে বসে, এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। আমি শুধু এতটুকুই আপনাদেরকে বলতে চাচ্ছি, এগুলো অন্যান্য যে প্রিন্সিপাল ভার্বগুলো আছে, অন্যান্য যে মেইন ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর মতোই তারা নিজস্ব অর্থ আছে এবং তাদেরও ফর্ম আছে, তারাও সমস্ত টেন্সের স্ট্রাকচারে বসতে পারে। অ্যামিজার যে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট বা কন্টিনিউয়াস না, এই বি ভার্ব পাস্ট টেন্সে বসতে পারে, পারফেক্ট টেন্সে বসতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসতে পারে। ওকে, অ্যাজ আ মেইন ভার্ব, নট অক্সিলারি, মেইন ভার্ব। আমি এটা বোঝাতে চাচ্ছি। দেখেন এত ভালোভাবে এত ডিটেলসে কেউ আপনাকে বিভার্ব শেখাবে না বা বলবে না, আপনারা আরো 5 জায়গায় দেখে আসেন, কেউ দেখাবে না। আমি যেভাবে বলছি কথাগুলো নেওয়ার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, কারণ যারা পড়াবে তারা নিজেরাও জানে না যে প্র্যাকটিক্যাল জায়গাটা কোথায়, যেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বা বলছি। এই জন্য এটা যদি আপনি বলে থাকেন আপনার অহংকার, তাহলে আমি বলবো হ্যাঁ, কারণ এই জিনিসটা আমি এইভাবে বোঝাতে পারি, এটা সবাই পারে না, আমি দেখেছি এটা অনেক অনেক স্টুডেন্টের এই জায়গা নিয়ে কনফিউশন থাকে, অনেক টিচার ভালোভাবে বোঝাতে সক্ষম হয় না এই জায়গাগুলো। সো এই কনফিউশন গুলো আপনারা যদি দূর করতে পারেন, এগুলো বেসিক লেভেলের বিষয়, এগুলো ফান্ডামেন্টাল থিংস। ফান্ডামেন্টাল মানে কি? মৌলিক মানে কি? মানে আপনি ইংলিশে যে কোনো কিছু লিখতে গেলে বা বলতে গেলে এগুলোর ব্যবহার আপনাকে করতেই হবে। তাহলে এটা যদি আপনি ভালোভাবে না জানেন, ভালোভাবে না বোঝেন, এই ল্যাঙ্গুয়েজ নিয়ে সারা জীবন আপনার কনফিউশন থেকে যাবে। আপনি যত দূর যান না কেন, যত টপিক পড়েন না কেন, সব জায়গায় এগুলোকে আপনি কমনলি দেখবেন। তো এগুলোর কনসেপ্টই তো আপনার নেই, তো আপনি যে কোনো নতুন টপিকে আপনি যাচ্ছেন, এনরোল করছেন, পড়ছেন, দেখছেন, দেখে কি লাভ হবে? আপনার তো সেই গড়াই গলদ, আপনার তো সেই প্রথম জায়গাগুলোতেই তো আপনার কোনো নলেজ নেই, কনসেপ্ট নেই, ধারণা নেই। বুঝতে পারছেন আমি কি বলছি? এই জায়গাগুলো ভালোভাবে ডেভেলপ করতে না পারলে সামনে এগোনো যায় না। হ্যাঁ, এগুলো ফান্ডামেন্টাল থিংস ল্যাঙ্গুয়েজের। বুঝতে পারছেন? বোঝা যায় কথাগুলো? ওকে, জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে এগুলোর কথা আমি কি বলছিলাম, যে এগুলো হচ্ছে সবই কিন্তু প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এগুলো যদি আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করেন, এই ভার্বগুলোর সাথেই নট বসাতে হয়, কারণ এই ভার্বগুলোকে আর ওইভাবে ভাঙা যায় না। যেমন রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম ইজ নট এ স্টুডেন্ট, ইজ রহিম এ স্টুডেন্ট, ইজন্ট রহিম এ স্টুডেন্ট, শি ইজ আ বিউটিফুল গার্ল, শি ইজ নট আ বিউটিফুল গার্ল। মানে অক্সিলারি বা হেল্পিং ভার্বের সাথে নট বসালে বাক্যটা নেগেটিভ হয়। সো এইখানে এই ভার্বগুলো কিন্তু আমি অক্সিলারি বলবো না, সত্যি কথা বলতে এটা এখানে মেইন ভার্ব হিসেবে বসছে, কারণ এই ছাড়া তার কোনো ভার্ব নেই, তাহলে এটাই তো আমার মেইন ভার্ব। তো এগুলো নেগেটিভ করতে গেলে জাস্ট এদের সাথে নট বসালেই নেগেটিভ হয়ে যায়, আর ভার্বটা সাবজেক্টটা আগে আনলে ইন্টারোগেটিভ হয়। আর দেখেন, এই বি ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও ব্যবহৃত হয়, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন বসবে তখন কিন্তু এগুলো অন্য একটা প্রিন্সিপাল বা মেইন ভার্বের পূর্বে বসবে, অন্য একটা আইএনজি যুক্ত ভার্বের পূর্বে বসবে। যখন এটা অন্য একটা আইএনজি যুক্ত ভার্বের পূর্বে বসে, তখন এই ভার্বগুলোর আর কোনো অর্থ থাকে না, দ্যার ইজ নো মিনিং। এই যে বলছি হওয়া বা থাকা, এই অর্থ দিবে না, অর্থটা মূলত মেইন ভার্বটাই দেয়। যেমন এখানে প্লেইং, ড্রয়িং, ওয়ার্কিং, গোয়িং এগুলো আছে, এইগুলোর যে বাংলা অর্থ সেইটাই অর্থ দিবে, ওই ভার্বটা জাস্ট সেন্সটা মেনটেন করে, টাইমিংটা মেনটেন করে, এবং জাস্ট বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বসে।
এদের কাজ কি? নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করা। মানে হি ইজ প্লেইং ফুটবল, এখানে ইজের কোনো অর্থ হবে না। বাংলাটা কি, যে সে ফুটবল খেলছে। ইজ শব্দটি জাস্ট টাইমটাকে মেনটেন করছে। এবং আপনি যদি এই বাক্যটাকে নেগেটিভ করেন, আপনাকে এরকম বলতে হবে হি ইজ নট প্লেইং ফুটবল, ইজ হি প্লেইং ফুটবল, ইজেন্ট হি প্লেইং ফুটবল। মানে ইজটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে, বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করছে। এটা কিন্তু এখানে অর্থ দিচ্ছে না। বাট যখন এই অ্যাম ইজ আর মেইন ভার্ব হিসেবে বসে তখন অর্থ দেয়, হওয়া বা থাকা। যখন অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে, কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে, তখন এদের কিন্তু অর্থ হয় না। অর্থটা মেইন ভার্বই দিয়ে থাকে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকছে। করিম ইজ ওয়ার্কিং এট আ কোম্পানি, করিম একটা কোম্পানিতে কাজ করছে। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। শি ইজ গোয়িং টু দ্য মার্কেট, সে বাজারে যাচ্ছে। ইউ আর রাইটিং আ লেটার, তুমি একটা চিঠি লিখছো, তুমি একটা চিঠি লিখছো। সো এইভাবে এই সেন্টেন্সগুলো হয়। যদি আপনি এগুলো নেগেটিভ করেন, ওই যেটা বললাম, দেখেন, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাইতেছো? আরএন্ট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাইতেছো না? দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে না। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? আরএন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? তারা কি ফুটবল খেলছে না? আরএন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? অক্সিলারি ভার্ব মানে কোশ্চেন মূলত দুই ভাবে হয়, একটাকে বলে ইয়েস নো কোশ্চেন, একটাকে বলা হয় ডাবল বেস কোশ্চেন। অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা হয় সেটাকে ইয়েস নো কোশ্চেন বলে। উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। আপনি যদি এখানে বলেন আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে, এখানে সে ইয়েস আর নো। যদি তার আগে ডাবল বেস ওয়ার্ড বসান, তাকে ইনফরমেটিভ কোশ্চেন বলে। যেমন সেখানে আপনাকে ইনফরমেশন দিতে হবে ইন ডিটেলসে। ওয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে। ওয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে কেন ফুটবল খেলছে। হাউ আর দে প্লেইং ফুটবল, তারা তারা কেন ফুটবল খেলছে। ওয়াই আর দে প্লেইং ফুটবল, হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে। ওয়াই আরন্ট দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে না। তারা কেন ফুটবল খেলছে না। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি ইজ নট ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে। সে কি একটা গাড়ি চালাচ্ছে। ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে না। সে কি একটা গাড়ি চালাচ্ছে না। ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন একটি গাড়ি চালাচ্ছে। সে কেন একটি গাড়ি চালাচ্ছে। ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় একটি গাড়ি চালাচ্ছে। সে কোথায় একটি গাড়ি চালাচ্ছে। হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে একটি গাড়ি চালাচ্ছে। কিভাবে একটি গাড়ি চালাচ্ছে। ওয়াই ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কেন একটি গাড়ি চালাচ্ছে না। অর্থাৎ এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইবেইস ওয়ার্ড প্লাস ইন্ট্রোগেটিভ, ডাবল ইবেইস ওয়ার্ড প্লাস নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স পর্যন্ত আছে। এইভাবে সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করা শিখতে হবে। এই যে ফাংশনটা দেখাচ্ছে, আপনি দেখে বলতে পারবেন এটা তো সহজ, আমরা পারি, এগুলো বোঝা যাচ্ছে। অক্সিলারি ভার্বের সাথে নট বসালে নেগেটিভ, এটা সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ, বোঝা যাচ্ছে। কিন্তু এটা বুঝলে হবে না, এটা হচ্ছে ঠোঁটস্থ রাখতে হবে, এটা এমন ভাবে প্র্যাকটিস করতে হবে, এটাকে ল্যাঙ্গুয়েজ ড্রিল বলা হয়। এমন ভাবে এটা করতে হবে যাতে করে যে কোনো কিছু বাংলায় ভাবলে আপনি ইনস্ট্যান্টলি বলতে পারেন ইংলিশে। আমি যদি বলি যে সে কেন গাড়িটা চালাচ্ছে না, আপনি কিভাবে ইংলিশে বলবেন? এই প্র্যাকটিসটা থাকলে আপনি পারবেন যে ওয়াই ইজেন্ট ই ড্রাইভিং আ কার, ওয়াই ইজেন্ট ই ড্রাইভিং দ্য কার, সে কেন গাড়িটা চালাচ্ছে না। সে কোথায় গাড়ি চালাচ্ছে, ওয়ার ইজ ই ড্রাইভিং দ্য কার, ওয়ার ইজ ই ড্রাইভিং কার। সো এই যে ফাংশনগুলো, অর্থাৎ উম, মনে আসলেই যেন আমি ইনস্ট্যান্টলি কথাটা বলতে পারি, তার জন্য এই ট্রান্সফরমেটিভ ওয়েতে প্র্যাকটিস করতে হয়। পাস্ট টেন্সে ওই সেম ওয়েতে মানে ওয়াজ ওয়্যার এর ব্যবহার হয় পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে এটা মেইন ভার্ব হিসেবে বসে, পাস্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব। যেমন হি ওয়াজ আ গুড বয়, আই ওয়াজ এ টিচার, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ আ ডক্টর, ইউ ওয়ার হ্যাপি, ইউ ওয়ার এ স্মার্ট গার্ল, দে ওয়ার ব্রিলিয়ান্ট স্টুডেন্টস। অর্থাৎ সাবজেক্টের পর যদি ভি টু ভার্বের পাস্ট ফর্ম থাকে, সেগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এটা মনে রাখবেন। আহ, মানে ওয়াজ আমরা মূলত মনে করি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। বাট যদি তারপরে মানে কন্টিনিউয়াস টেন্স কখন হবে, ওয়াজ এর পরে যদি আরেকটা ভার্ব থাকে তার সাথে আইএনজি হয় তাহলে। বাট ওয়াজ এর যদি কোনো সেন্টেন্সের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, সেগুলো কিন্তু ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট। আর ফিউচার টেন্সের কথা তো বললাম, ভেরি সিম্পল। বি মানে হওয়া বা থাকা, উইল বসাই দিবেন আগে।
হ্যাঁ, আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। হি উইল বি এ টিচার, সে একজন শিক্ষক হবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। দে উইল বি ফুটবলার, তারা ফুটবলার হবে। সেইভাবে এটা হতে থাকে। নেগেটিভ করতে গেলে উইল নট বসাই দিলে হয়ে যাবে আই ওন্ট বি এ ডক্টর, হি ওন্ট বি এ টিচার, দে ওন্ট। উইল নট কে সংক্ষেপে বা কন্ট্রাস্টে ওন্ট বলা হয়। সে কি একজন ডাক্তার হবে? উইল হি বি এ ডক্টর? উইল দে বি ফুটবলার? উইল ইউ বি এ টিচার? তুমি কি একজন শিক্ষক হবে? ওন্ট হি বি এ ডক্টর? ওন্ট দি বি ফুটবলার? ওন্ট ইউ বি এ টিচার? তুমি কি একজন শিক্ষক হবে না? নেগেটিভ ইন্টারোগেটিভ। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হয়? এই শ্যাল বি বা উইল বি এর পর একটা ভার্ব থাকে, তার সাথে আইএনজি হয়, সেটা মূলত অর্থ দেয়। আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আই উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। ইউ উইল বি ডুইং দিস ওয়ার্ক, তুমি কাজটা করতে থাকবে। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা ছবি আঁকতে থাকবে। করিম উইল বি গোয়িং টু ঢাকা, করিম ঢাকায় যেতে থাকবে। উই উইল বি লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতে থাকবো। আই ওন্ট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না। হি ওন্ট বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে না। দে ওন্ট বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে না। উইল আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো? উইল হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে? উইল দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে? উইল রুমা বি ড্রয়িং আ পিকচার, রুমা কি একটা ছবি আঁকতে থাকবে? ওন্ট আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো না? ওন্ট হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে না? ওন্ট দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে না? ওন্ট রুমা বি ড্রয়িং আ পিকচার, রুমা কি ছবি আঁকতে থাকবে না? মনে রাখবেন এই বিটা কিন্তু সাবজেক্টের পরে থাকবে অলওয়েজ। মানে যখন আপনি ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করবেন, জাস্ট উইলটাই আগে আসবে, উইল বি একসাথে আগে চলে আসবে না। এটা মনে রাখবেন, বি কিন্তু সাবজেক্টের পরে থাকবে, তারপরে আবার মেইন ভার্বের সাথে আইএনজি। ওকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপর আমি আমি একটু সামনের দিকে আসি, কারণ একটার সাথে একটা কম্পেয়ার করতে হয়। দেখেন একটু ডু ভার্বটা দেখেন, তারপর আমরা আবার ওইখানে আসবো। মানে কম্পেয়ার না করলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন না। এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। দেখেন এখানে কি বলছে, ডু ডাজ ডিড, এটা আমাদের কাছে খুবই পরিচিত। মানে ডু মানে কি, আজ ইউজুয়াল আমরা কি জানি? ডু মানে করা। ডু মানে কি, করা, একাররা করা। কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে ডু ইউ লার্ন ইংলিশ, এই বাক্যটার অর্থ কি? যে তুমি কি ইংরেজি শেখো? তুমি কি ইংরেজি শেখো? ডু মানে তো আমরা করা। একটা বাক্য আমি লিখছি যেখানে ডু শব্দটা আছে, কিন্তু কোথাও কি করা অর্থটা প্রকাশ পাচ্ছে? পাচ্ছে না। লার্ন মানে শেখা, এই শব্দটার অর্থ প্রকাশ পাচ্ছে, কারণ এখানে লার্নটা মেইন ভার্ব। তাহলে ডু কি? ডুটা জাস্ট এখানে হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, কোশ্চেন করার জন্য, প্রশ্ন তৈরি করার জন্য বসে। যে এই যে তুমি কি, তুমি কি ইংরেজি শেখো, জাস্ট এই কথাটুকু বলার জন্য ডু বসছে। ডু এর মানে যে করা, করা অর্থটা এখানে দিচ্ছে না। তাহলে কখন দেয়? যখন ডু ভার্বটা মেইন ভার্ব হিসাবে বসে, প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসেন, তখন তার অর্থ দেয়। কিন্তু যখন হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসাবে বসে, বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করে, তখন কিন্তু এই ভার্বগুলো অর্থ দেয় না। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। ডু মানে করা, এই ভার্বেরও ফর্ম আছে, আপনি বিভিন্নভাবে এটাকেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আপনাকে বুঝতে হবে আমি এটাকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করছি না হেল্পিং ভার্ব হিসেবে। আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছে। হ্যাজ ডান, সে করেছে। সব টেন্সে আপনি মেইন ভার্ব হিসেবে করা অর্থে ব্যবহার করতে পারবেন। কিন্তু দেখেন, এই ডু ভার্বের সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যবহার, সেটা হচ্ছে ডু ডাজ ডিড প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল টেন্সের স্ট্রাকচার আছে 12টা। 12টি স্ট্রাকচারের ভিতর 10টাতেই হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে। কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। আমার যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে, হেল্পিং বা অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। হ্যাঁ, তো 12টা টেন্সের ভিতর 10টাতেই অক্সিলারি ভার্ব আছে, জাস্ট প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। এইখানে এই ডু ভার্বের ব্যবহার করে বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হয়। যখন এই ডু ডাজ ডিড এর ব্যবহার হয় নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলো, তখন এদের কিন্তু কোনো অর্থ দেয় না। এরা জাস্ট ওই না বোধক বা কোশ্চেন তৈরি করে। এই ডু এর বাংলা অর্থ যে করা, এই অর্থটা দেয় না। আবারও বলছি, যেমন দেখেন, যে কোনো বাক্যকে নেগেটিভ করার নিয়ম কি? হেল্পিং ভার্বের সাথে নট বসানো। প্রত্যেকটা বাক্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সেই সেটা থাকে। আই এম ইটিং রাইস, আই এম নট ইটিং রাইস।
He's playing football. He's not playing football. They are watching TV. They are not watching TV. You are driving a car. You are not driving a car. Rohim has completed his work. Rohim has not completed his work. I have eaten my dinner. I have not eaten my dinner. He had finished his homework. He has not finished his homework. They were playing football. They were not playing football. তারা ফুটবল খেলতেছিল না. I was singing a song. I was not singing a song. He had gone to Kolkata. He had not gone to Kolkata. He will play football. He won't play football. I will go to the market. I won't go to the market. He will be driving a car. সে একটা গাড়ি চালাতে থাকবে. He won't be driving a car. They will be drawing a picture. They won't be drawing a picture. So এইভাবে এগুলো হয়ে থাকে. ইন্টারোগেটিভ যদি আপনি করেন, I am eating rice. Am I eating rice? He is playing football. Is he playing football? They are watching TV. Are they watching TV? You are driving a car. Are you driving a car? Rohim has completed his work. Has Rohim completed his work? Has Rohim completed his work? I have eaten my dinner. Have I eaten my dinner? He has finished his homework. Has he finished his homework? They were playing football. Were they playing football? I was singing a song. Was I singing a song? He had gone to Kolkata. Had he gone to Kolkata? He will play football. Will he play football? I will go to the market. Will I go to the market? He will be driving a car. Will he be driving a car? They will be drawing a picture. Will they be drawing a picture? Will they be drawing a picture? So এইভাবে হয়। কিন্তু আপনি এই সেন্টেন্সগুলো কিভাবে করবেন? যেমন I play football. He sat in the restaurant. They go to school. He writes a letter. He discussed the matter. I spoke in English. এখানে কোনো অক্সিলারি বা হেল্পিং ভার্ব নেই। এগুলো কি? প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম আছে। এগুলোকে আপনি যখন নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, মেইন ভার্বের সাথে বা এই ধরনের প্রিন্সিপাল ভার্বের সাথে নট বসাতে পারবেন না। এইখানে আপনার ডু, ডাজ, ডিড এর ব্যবহার করতে হবে। প্রেজেন্ট টেন্সে ডু এবং ডাজ এর ব্যবহার হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস হয়। তখন নেগেটিভ করতে গেলে ডাজ এর ব্যবহার হয়। ওই ডু এর সাথে এস বাই এসটা যুক্ত হয়, মেইন ভার্বের সাথে আর থাকে না। আর পাস্ট টেন্সে যে পার্সনই হোক, ডিড এর ব্যবহার হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট ফার্স্ট বা সেকেন্ড পার্সন প্লুরাল সাবজেক্ট হলে ডু বসে। আই প্লে ফুটবল, আই ডো নট প্লে ফুটবল। দে ড্র পিকচার, দে ডোন্ট ড্র পিকচার। ইউ ইট রাইস, ইউ ডোন্ট ইট রাইস। আই রাইট আ লেটার, আই ডোন্ট রাইট আ লেটার। ভেরি সিম্পল। বাট হি প্লেস ফুটবল, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস বসে। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। শি সিংস আ সং, সে একটা গান গায়। শি ডাজ নট সিং আ সং, সে একটা গান গায় না। রহিম ড্রস আ পিকচার, রহিম একটা ছবি আঁকে। রহিম ডাজ নট ড্র আ পিকচার, রহিম ছবি আঁকে না। ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। এটা কেন হলো জানেন? হ্যাভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর হ্যাজ হচ্ছে মূলত হ্যাভের থার্ড পার্সন ফর্ম। এই জন্য সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে আমার হ্যাজ বসছে। যখন আপনি নেগেটিভ করছেন, আমার ডাজের ব্যবহার করতে হবে। ডাজ ব্যবহার করলে ওই হ্যাজ আর থাকবে না, কারণ ডাজও V5, হ্যাজও V5, মানে ডাজও থার্ড পার্সন ফর্ম, হ্যাজও থার্ড পার্সন ফর্ম, এই জন্য হ্যাভ হয়ে গেছে। এটা নিয়ে আমি কথা বলতেছি, দেখাচ্ছি একটু পরে। করিম ড্রাইভস আ কার, করিম ডাজেন্ট ড্রাইভ আ কার। হ্যাঁ, তো এইটা হয়ে থাকে। পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড এর ব্যবহার হয়। মানে দেখেন, সাবজেক্টের পর V2 মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে। যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, ডিড এর ব্যবহার করবেন। আর ডিড ব্যবহার করলে ওই হ্যাড আর থাকে না, ওইটা বেস ফর্মে চলে আসে। হ্যাড এর প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ। সো এরকম হয়। তো দেখেন, আই প্লেড ফুটবল, আই ডিডেন্ট প্লে ফুটবল। তাহলে দেখছেন প্লেড আর নেই, কিন্তু ওটা বেস ফর্মে চলে আসছে। আই প্লে ফুটবল। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম? আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম। আই ডিডেন্ট মিট হিম, আমি দেখা করিনি। ডিড আই মিট হিম, আমি কি দেখা করেছিলাম? হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র পিকচার, সে কি একটি ছবি এঁকেছিল? ডিড হি ড্র পিকচার, সে কি একটি ছবি এঁকেছিল? এরকম। হ্যাঁ, এই দেখেন, একসাথে সেন্টেন্স গুলো যদি দেখাই। দে ড্রোভ আ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে ডিডেন্ট ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়নি। দে ডিডেন্ট ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ আ কার, তারা কি একটি গাড়ি চালিয়েছিল? ডিড দে ড্রাইভ আ কার, তারা কি একটি গাড়ি চালিয়েছিল? ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালায়নি? ওয়ার ডিড দে ড্রাইভ আ কার, তারা কোথায় গাড়ি চালিয়েছিল? ওয়াই ডিড দে ড্রাইভ আ কার, তারা
কেন গাড়ি চালিয়েছিল, ওয়েন ডিড দ্য ড্রাইভার কার, তারা কখন গাড়ি চালিয়েছিল, ওয়াই ডিডন্ট দ্য ড্রাইভার কার, তারা কেন গাড়ি চালায়নি। তো এই ফাংশনগুলো আর কি আমাদের বুঝতে হবে। দেখেন আমি একটু বোঝাই দেই আর একটু বলি। যেমন মনে করেন আমি এখানে লিখতেছিলাম না, মনে করেন আমি গত ক্লাসে এই কথাটা বলছিলাম আপনাদের, ওই যে ঘোড়ার কি শিং আছে এইটা নিয়ে কথা বলতে বলতে, মনে করেন আমি যদি বলি যে আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, এইটা অনেকেই এইভাবে লেখেন নেগেটিভ সেন্টেন্সে, আই হ্যাভ নট আ পেন। এটা হচ্ছে ভুল, হ্যাঁ, প্রেজেন্ট বা মডার্ন গ্রামার অনুযায়ী এটা ভুল। কেন ভুল? কারণ এই হ্যাভটা এখানে মেইন ভার্ব, এই যে হ্যাভ ভার্ব V1 এটা। তো আপনি যদি এরকম সেন্টেন্স বলেন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তাই না? তাহলে গোটা আমার মেইন ভার্ব, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, গোটা আমার মেইন ভার্ব। আপনি কি এরকম বলেন আই গো নট টু স্কুল? বলেন না তো। আমরা কি বলি যে আই ডোন্ট গো টু স্কুল, কি বলি? আই ডোন্ট গো। কেন বলি? কারণ মেইন ভার্বের সাথে নট বসানো যায় না, এখানে আমার অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়, ডু ভার্ব, আই ডোন্ট গো টু স্কুল। এই জন্য আমার এখানে হ্যাভ নট হবে না, এটা হচ্ছে আই আই try to understand here, don't have a pen, I do not have, I do not have a pen। এই জন্য আমি যদি এখানে বলি যে হি goes to school, goesটা কি? হি goes to school, goesটা কি? গো ভার্বের থার্ড পার্সন ফর্ম। এটা যখন নেগেটিভ করবেন হি ডাজেন্ট, কারণ কি দেখেন, এই যে দেখেন গোস কোথায় আছে এইখানে, দেখছেন? এবার ডাজ কোথায় আছে এইখানে, তো পরপর দুটো থার্ড পার্সন ফর্ম বসবে না। যখন আমি নেগেটিভ করছি ডাজ বসাচ্ছি, ডাজ বসালে গোসটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে, গো হয়ে যাবে। তো এই জন্য হি ডাজেন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। হ্যাঁ, আমরা কি গোজ নট বলি? গোজ নট তো বলি না, তাহলে কেন আপনি হ্যাজ নট বলবেন, হ্যাভ নট বলবেন? হ্যাঁ, তাহলে হি ডাজেন্ট গো টু স্কুল। এই জন্য আমি এই জায়গাটাতে যে কথাটা বলছিলাম যে আমার যদি এখানে এরকম থাকে যে হি হ্যাজ আ পেন, হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে, তাহলে এটা নেগেটিভ কি হবে? হি হ্যাজ নট আ পেন না, কি হবে? হি ডাজেন্ট হ্যাভ আ পেন। কারণ কি? কারণ হচ্ছে এই যে হ্যাজটাও কি থার্ড পার্সন ফর্ম, হি থাকার কারণে হয়েছে। যখন আমি নেগেটিভ করছি ডাজ বসাচ্ছি, ডাজ বসালে আর হ্যাজ থাকবে না, পরপর দুটো থার্ড পার্সন থাকবে না, হ্যাজের বেস ফর্মটা হচ্ছে হ্যাভ। এই জন্য আমি যদি এখানে বলি যে হি হ্যাড আ পেন, তার একটা কলম ছিল, এটা নেগেটিভ, হি হ্যাড নট না, হি ডিডন্ট। ডিডের ব্যবহার করলে কি হবে? হি ডিডন্ট হ্যাভ আ পেন। ডিডের ব্যবহার করলে মেইন ভার্বটা কি হবে আমার? বেস ফর্মে চলে আসবে। কারণ কি এই ডিডটা V2 পাস্ট ফর্মের, এই হ্যাডও পাস্ট ফর্মের, তো যখন আমি ডিড বসাচ্ছি নেগেটিভ করে দেন, এই হ্যাড আর থাকে না, এটা বেস ফর্মে চলে আসে, হ্যাভ হয়ে যাবে। সো এইভাবে এটা চেঞ্জ হয়, এটা বুঝতে হবে। মানে হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট এগুলো আমাদের বসে। এগুলো কোথায় বসে? এগুলো যদি হ্যাভ হ্যাজ হ্যাড অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে তাহলে এগুলো বসতে পারে। যেমন দেখেন, হি হ্যাজ আ খা হি হ্যাজ প্লেড ফুটবল, হ্যাঁ, হি হ্যাজ প্লেড ফুটবল, এটা কিন্তু কোনো ইনডিফিনিট টেন্স না। যেমন এই যে হি হ্যাড আ পেন, এটা পাস্ট ইনডিফিনিট, হি হ্যাজ আ পেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট, বা আই হ্যাভ আ পেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু হি হ্যাজ প্লেড ফুটবল এটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ এর পর আরেকটা ভার্ব আছে প্লেড, এই ভার্বটা মূলত অর্থ দিচ্ছে এখানে। আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড মানে থাকা বা ছিল, এই হ্যাজ এর মানে কিন্তু কোনো থাকা না। আই হ্যাভ কমপ্লিট কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি, এরকম আমি যদি লিখি, এই হ্যাভের কোনো মানেই নেই এখানে। কমপ্লিট মানে সম্পন্ন করা, এই শব্দটাই অর্থ দিবে, প্লে মানে খেলা, এটাই অর্থ দিবে। এইখানে আপনি নেগেটিভ করতে পারেন যে সে ক্রিকেট খেলেনি, হি হ্যাজ নট প্লেড ক্রিকেট, আমি কাজ কাজ সম্পন্ন করিনি, আই হ্যাভ নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক। অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড যদি হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, এদের পরে যদি একটা মেইন ভার্ব থাকে, এগুলো যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে তাহলে এদের সাথে নট বসানো যায়। বাট যদি মেইন ভার্ব হিসেবে বসে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, তাহলে এদের সাথে নট বসানো যাবে না, এটা টেন্স অনুযায়ী বসবে, ডু ভার্ব, ডাজ ভার্ব বা ডিড ভার্বের ব্যবহার করে। সব কথার এক কথা এটাই, এই যে আমরা যেটা জেনে আসছি, সব কথার এক কথা একটাই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড এগুলো অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, এগুলো জাস্ট বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বসে, বা এই টেন্সে বসে। এই ধারণা বা এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে, আমাদের এটা মনে রাখতে হবে। এগুলো অ্যাজ আ মেইন ভার্ব, অন্যান্য সকল প্রিন্সিপাল বা ফাইনাইট ভার্বের মতো এগুলোর ফর্ম আছে, এগুলো অর্থ দিতে পারে, যে কোনো টেন্সের স্ট্রাকচারে মেইন ভার্ব হিসাবে তার নিজস্ব অর্থ অনুযায়ী বসতে পারে। যখন এগুলো হেল্পিং বা অক্সিলারি ভার্ব হয় তখন এদের কোনো অর্থ দেয় না, দেয়ার ইজ নো মিনিং। অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে এরা বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে সাহায্য করে। দ্যাটস ইট, এইটাই, আর কিছুই না।
কেউ কি কোনো কনসেপ্ট পেয়েছেন, সামান্য কোনো কিছু বুঝতে পারছেন এই ক্লাসটি সম্পর্কে, এই টপিকটি সম্পর্কে? ইজ দের এনিওয়ান হু হ্যাভ গট সাম আইডিয়া অ্যাবাউট দ্যাট ক্লাস? কোনো জি কিছু স্যার। বুঝছেন আমি কি বলছি? স্যার, thank you. I understand. রেকর্ডটা একটু ভালোভাবে দেখবেন, আরেকবার রিভিউ করবেন, আর আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো। আর আমার লেখা যে বইটা আছে, এই বইয়ের ভিতরে এই চ্যাপ্টারটা অনেক ভালোভাবে দেওয়া আছে, দেখবেন ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। এই যে আমার লেখা যে বইটা স্পিক ইংলিশ, সো এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যারা বইটা এখনো নেননি, এটা নেওয়ার চেষ্টা করবেন। এটার প্রাইস হচ্ছে 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা। টোটাল আপনারা অনেকেই নিয়েছেন এখান থেকে, 620 টাকা দিয়ে যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন। এইটার ভিতরে দেখবেন 12, 13, 14 ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বের চ্যাপ্টার দেওয়া আছে। এখান থেকে পড়বেন, হার্ড কপি থেকে, বই থেকে পড়লে বিষয়টা ভালো কনসেপ্ট নেওয়া যায় বা আইডিয়াটা ক্লিয়ার করা যায়। যারা নিয়েছেন তারা এখান থেকে পড়বেন। আর আমি রেকর্ড ক্লাস তো দিয়ে দিব, পিডিএফ ফাইলও দিব। আপনারা ভালোভাবে এটাকে রিভাইজ করবেন, দেখবেন, কারণ এগুলো বেসিক থিংস, বাট আমরা কনসেপ্ট রাখি না। আমাদের ধারণা না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে গেলে কনফিডেন্ট পাই না। হ্যাঁ, প্রবলেম ফেস করি বা বিভিন্ন জায়গায় ভুল হয়। বাট এই সমস্ত জায়গাগুলো নিয়ে যদি ভালো কনসেপ্ট আমরা রাখতে পারি, কনফিডেন্টের সাথে ইংলিশে যে কোনো কিছু লেখা যায় বা বলা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। জি স্যার। সো দ্যাটস অল। পরিমাণ প্র্যাকটিস করতে হবে স্যার, প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। রাইট, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট।